আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। গতকালকের ভিডিওতে আমি আপনাদেরকে ইন্ডেক্সের বর্তমান কন্ডিশন সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করেছি। পাশাপাশি এই মুহূর্তে আপনারা ওয়াচ লিস্টে রাখতে পারেন এরকম কিছু স্টক সম্পর্কে আপনাদেরকে ইনডেপথ টেকনিক্যাল অ্যানালিসিস শেয়ার করা হয়েছে। যদি ভিডিওটি না দেখে থাকেন তাহলে ভিডিওটি দেখে আসতে পারেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আপনাদের রিকোয়েস্টেড 3টা শেয়ারের টেকনিক্যাল বর্তমান কন্ডিশন শেয়ার করার চেষ্টা করব, যেই শেয়ারগুলোতে রিসেন্ট দিনে অনেক বিনিয়োগকারী আটকা আছেন। আমি খুব ভালোভাবেই জানি আপনি হয়তোবা নাই, বাট আপনার আমার মতোই অনেক বিনিয়োগকারী এই শেয়ারগুলোর বিভিন্ন লেভেলে বাই করে এখনো পর্যন্ত আটকা আছেন। সো এই ভিডিওটা তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে, যেহেতু এই স্টকগুলোকে চার্ট অ্যানালিসিস করে দেখতে পাচ্ছি যে স্টকগুলোর কারেকশন কমপ্লিট হয়ে গিয়েছে, সেই ক্ষেত্রে আপনি যেই লেভেলে কিনে থাকেন না কেন সেটার উপর বেস করে এখন আপনি কিভাবে ডিসিশন নিতে পারেন, কোথায় আপনি অ্যাভারেজ করতে পারেন, কোন লেভেলে কনফার্ম হওয়ার পরে আপনি বাই সেলের সিদ্ধান্ত নিতে পারেন, নেক্সট টার্গেটটা কেমন হওয়া উচিত, এই বিষয়গুলো আপনাদেরকে আজকের ভিডিওতে আমি ক্লিয়ার করার চেষ্টা করব। প্রথমে যে স্টকটি পিক করা হয়েছে সেটা হচ্ছে বহুল কাঙ্ক্ষিত, অনেকেই কমেন্ট করেছেন, সেটা হচ্ছে সিপার্ল। সিপার্ল নিয়ে এক কথায় যদি বলি, টেকনিক্যালি সিপার্লের কারেকশন শেষ। এটা হলো 1 নাম্বার স্টেটমেন্ট। 2 নাম্বার স্টেটমেন্ট হচ্ছে আপনাদের মূল যে প্রশ্ন, সেই প্রশ্নটা হচ্ছে সিপার্লের এন্ট্রি লেভেল কোথায়, সেটা কিন্তু কারো প্রশ্ন না। সবারই প্রশ্ন হচ্ছে সিপার্ল আমার 60 টাকায় কেনা, সিপার্ল আমার 80 টাকায় কেনা, বা সিপার্ল অমুক একটা লেভেলে কেনা, এখন করণীয় কি, কিভাবে এই লসটা রিকভারি হইতে পারে। এটার ফার্স্ট আমার অ্যান্সার হচ্ছে, অন্তত পক্ষে আপনি যদি ইতিপূর্বে এই ভুলটা করেও থাকেন, অন্তত পক্ষে আপনি কোথাও লিখে রাখেন আজকের পর থেকে কখনো কোনো স্টকে 10%-এর বেশি আপনি লস হইতে দিবেন না। টেকনিক্যালি আমরা যারা স্টপ লস মেনটেন করি তাদের স্টপ লস কখনো 10% হয় না, 3%, 5%, 6% এরকম হয়। বাট আমি এটা ম্যাক্স ধরে নিচ্ছি যে 10% পর্যন্ত আপনি একসেপ্ট করতে পারেন। বাট 10%-এর উপরে লস হয়ে যেতে দেখলে অবশ্যই আপনাকে টেকনিক্যালি স্টপ লস দিতেই হবে। আদারওয়াইজ আজকে আমি আপনাকে লস রিকভারির প্ল্যান দিলেও ভবিষ্যতে অন্য কোনো স্টকে সেম ঘটনা আপনার ঘটতে পারে। মিডল্যান্ড ব্যাংক আমরা দেখছি ডাউন ট্রেন্ড শুরু হয়েছে, অনেক আটকা পড়ে আছে। ফাইন ফুড দেখা যাচ্ছে, এরকম আরো বেশ কিছু শেয়ার আছে যেগুলো উপরের দিকে আছে, বাট সেই শেয়ারগুলোতে মানুষ আমরা বিভিন্ন পজিশনে আটকে গেছি বা যাচ্ছি, ভবিষ্যতেও কিন্তু যাব। যেমন কেপিপিএল রিসেন্টলি 30 টাকার উপরে, 30 টাকার আশেপাশে হিট করে আবার একটু ব্যাক গিয়ারে আছে, আবার হয়তো উঠতে পারে, সেটা ভিন্ন কল। বাট এই যে হাই লেভেলগুলোতে আমরা যখন এন্ট্রি নেই, আপনি রিস্ক নিতে পারলে আপনি এন্ট্রি নেন, ফাইন, বাট আপনাকে অবশ্যই স্টপ লসটার প্র্যাকটিস করতে হবে, তাহলে এই পরিস্থিতি আসলে হবে না। এনিওয়ে, সিপালের বর্তমান পরিস্থিতি হচ্ছে সিপাল তার বটম কনফার্ম করে একটা অ্যাকুমুলেশন জোনের মধ্যে আছে। এটা হচ্ছে তার শর্ট অ্যাকুমুলেশন জোন, আর এই পুরা এরিয়াটাতে হচ্ছে তার মূল অ্যাকুমুলেশন জোন। এই যে জায়গাটা থেকে ড্র করতেছি, এই জায়গাটা থেকে এই জায়গা পর্যন্ত, মানে 29 টাকা থেকে নিয়ে শুরু করে 39 টাকা পর্যন্ত, এই 10 টাকার এরিয়াটা হচ্ছে সিপার্লের মূল বেস, ফাউন্ডেশন বা অ্যাকুমুলেশন। আর শর্ট টার্মে যদি আপনি চিন্তা করেন, শর্ট টার্মে এই যে 32 থেকে 29 টাকার রেঞ্জে অ্যাকুমুলেট হয়ে স্টকটা জাস্ট বেরিয়ে গেছে, অর্থাৎ স্টকটা তার ডাউন ট্রেন্ড কনফার্ম করে কনফার্মেশনটা দিয়েছে। এবার আসেন আপনার কি করণীয়। প্রথমত, আপনার যদি এই ধরনের লেভেলে কেনা থাকে, অর্থাৎ আপনি যদি এই মুহূর্তে প্রফিটে থাকেন, আপনি যেই হন না কেন, আপনি যদি এই মুহূর্তে প্রফিটে থাকেন, তাহলে এই লেভেলটা আপনার জন্য গুরুত্বপূর্ণ। লেভেলটা শুরু হচ্ছে 37-50 থেকে নিয়ে শুরু করে উপরের দিকে 39-50 পর্যন্ত। আবারও বলছি, 37-50 থেকে নিয়ে শুরু করে 39-50 পর্যন্ত, এই লেভেলটা হচ্ছে আপনার প্রথম টার্গেট। আপনি হয়তো আগামী দিনই বা রিসেন্ট 2-1 দিনের মধ্যেই এই টার্গেটটা পেয়ে যাবেন। অলরেডি টাচ করছে, বাট আরো 1-2 দিন এখানে সাস্টেইন করবে বলে আমার ধারণা। সো এটা হচ্ছে আপনার প্রথম টার্গেট। এবার যাদের বাই হচ্ছে 50 টাকা বা তার উপরে, তাদের ক্ষেত্রে করণীয় কি? এখন দেখেন, এখন যে লেভেলে স্টকটা আছে এইখানে আপনার এভারেজ করা যাবে না। এই 37-38 টাকায় এভারেজ করা যাবে না। আপনার এভারেজ করার জন্য 2টা পজিশন থাকবে। পজিশন 2টা হচ্ছে সবচাইতে স্ট্যান্ডার্ড এভারেজ যেটা হবে, মানে আমি যেটাকে প্রেফার করব বা যেটা টেকনিক্যালি স্ট্যান্ডার্ড, সেটা হচ্ছে স্টকটা যখন 39 টাকার লেভেল ব্রেকআউট করবে, ব্রেকআউট করে 41-42 টাকাতে গিয়ে দেন ঘুরে আবার 39 টাকার দিকে আসবে,
এই জায়গাটাতে তখন হচ্ছে আপনার এভারেজ করার জায়গা। যদি আপনার বাই 50 টাকা কিংবা তার উপরে যত টাকাই হোক, 70 টাকা 80 টাকা যে টাকাই হোক, এটা হচ্ছে আপনার এভারেজ করার সবচেয়ে বেস্ট পজিশন। এখন অনেকে বলতে পারেন যে না, তাহলে এই সময় কেন বলেন নাই, এটা ছিল এভারেজ করার বেস্ট পজিশন, এইটা ছিল এভারেজ করার বেস্ট পজিশন। দেখেন, কোন অ্যানালিস্ট গণক না, আপনি নিজেও গণক না। আজকে এখানে উঠে গেছে, আপনি খুব সুন্দর করে বলতেছেন যে এইখানে কিনলে ভালো হইতো, ওকে, আপনি বলতেই পারেন, বাট এইখান থেকে এই অ্যাকুমুলেশন জোনটা কতদিন পর্যন্ত কন্টিনিউ করবে এবং কবে এইখান থেকে বের হবে, এটা কিন্তু আপনি আমি কেউই জানি না বা জানতাম না। যেহেতু এখন বের হয়ে গেছে, এখন আমরা কনফার্মেশনটা পেয়েছি। সো এই লেভেলগুলোতে কখনো এভারেজ করা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস না। এখানে এভারেজ করলে যে সমস্যাটা হয়, ধরেন আপনি সিপারলে আপনার 5 লাখ টাকা আটকে আছে। এখন এই 5 লাখ টাকা বের করার জন্য আপনাকে আরো 5 লাখ টাকা এখানে নতুন করে ইনভেস্ট করতে হচ্ছে। এখন এখানে যদি আপনি 5 লাখ টাকা ইনভেস্ট করেন, তাহলে আপনার টোটাল 10 লাখ টাকা কিন্তু মার্কেটে আটকে গেল। এখন এই শেয়ারটা 1 মাস পরে বেরোবে না 3 মাস পরে বেরোবে, আমরা কেউই জানি না। তাহলে কি হইলো, আপনার পোর্টফোলিওর একটা অংশ আগে থেকেই ব্লক ছিল, এখন যদি নতুন করে একটা দ্বিতীয় অংশ আপনি ঢুকিয়ে আবার ব্লক হয়ে যান, তাহলে কিন্তু মার্কেটে অন্যান্য যে স্টকগুলোতে নতুন ট্রেডিং অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে, সেই অপশনটা কিন্তু আপনি নিতে পারতেছেন না। সো এখন সিপারলের দুইটা এভারেজ করার পজিশন আছে। একটা হচ্ছে এইখান থেকে ব্যাকে এসে যদি আপনি আবার 33 টাকার আশেপাশে পান, ম্যাক্সিমাম 33-34 টাকার আশেপাশে এই জায়গাটাতে যদি পান, তাহলে আপনি এভারেজ করতে পারেন। এইটা 1 নাম্বার অপশন। বাট এইটার চাইতেও দেখা যাচ্ছে এটার দাম কম, কিন্তু বেস্ট এভারেজের পজিশন হচ্ছে 40 টাকা ব্রেকআউট দিয়ে নিচে এসে এই 39 টাকার আশেপাশে। কেন সেটাও বুঝিয়ে দিচ্ছি। যখন আপনি এইখান থেকে আসার পর এই 33-34 টাকার লেভেলে এভারেজ করবেন, যদি করেন আর কি, তাহলে এই যে আমি আপনাকে দেখালাম যে এই স্টকটার মূল অ্যাকুমুলেশন জোন কিন্তু এইটা, হ্যাঁ, এই পুরাটা। সো আপনি যখন এইখানে এভারেজ করবেন, এমনও হইতে পারে এভারেজ করার পরে আবার 3 মাস আপনাকে এই রেঞ্জের মধ্যে ওয়েট করতে হইতে পারে, কারণ সে এখনো পর্যন্ত তার অ্যাকুমুলেশন জোন থেকে বের হয় নাই। এটা বোঝার চেষ্টা করেন। আর যদি এই লেভেলটা ব্রেকআউট করার পর রিটেস্টে তখন আপনি যদি 39-40 টাকাতেও নতুন করে এন্ট্রি করেন, কোনো অসুবিধা নাই, আপনি হয়তো 5 টাকা বেশিতে এন্ট্রি করতেছেন, বাট আপনার স্টপ লস কিন্তু থাকবে তখন এই লাল বক্সের নিচে। অর্থাৎ আপনি 39 টাকা এন্ট্রি করতেছেন, বাট আপনার স্টপ লস থাকবে 37 টাকার নিচে। রিস্ক কিন্তু সেই 2 টাকাই থাকতেছে আলটিমেটলি। এবং এখান থেকে এই জায়গাটুকু হচ্ছে ফ্রি ফ্লাই জোন। ফ্রি ফ্লাই জোন বলতে মানে হচ্ছে এইটুকু জায়গার মধ্যে মেজর কোনো রেজিস্ট্যান্স নাই। হ্যাঁ, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, বাট এই রেজিস্ট্যান্সটা টিকবে না। কেন টিকবে না ওই ব্যাখ্যায় যাচ্ছি না, ওগুলো অনেক ডেপথ হয়ে যাবে, অনেক লম্বা হয়ে যাবে আলোচনা। মূল বিষয়টা হচ্ছে এই লেভেলটাতে যদি আপনি এভারেজ করতে পারেন, আপনার চেষ্টা করতে হবে আপনার এভারেজ বাই রেটটা যাতে 52 থেকে 56 টাকার মধ্যে আপনি আনতে পারেন। 52 টাকা, 53 টাকা, 54 টাকা, এইরকম একটা রেঞ্জে যাতে আপনি আনতে পারেন। আপনার কেনা এখন যততেই হোক, সেটা আপনার উপর মানে নির্ভর করে, সেটাকে ক্যালকুলেট করে আপনি আপনার বাই রেটটাকে 52 থেকে 54 টাকার রেঞ্জের মধ্যে নিয়ে এসে রাখবেন। এতে করে, এবং এই জায়গায় এভারেজ করবেন, এতে করে পরবর্তী আনুমানিক 2 মাসের মধ্যে, কমও লাগতে পারে, আনুমানিক 2 মাসের মধ্যে আপনি এই স্টকটা থেকে 50+ রেটে এক্সিট করার সুযোগ পাবেন। বাট যতক্ষণ পর্যন্ত এই লেভেলটা ব্রেকআউট না করতেছে, মানে 39 টাকার লেভেলটা ব্রেকআউট করে অ্যাকুমুলেশন জোন থেকে বের হয়ে গেছে, এই কনফার্মেশন না দিতেছে, ততক্ষণ পর্যন্ত এই লেভেলে আপনি চাইলে ধাপে ধাপে বাই করতে পারেন, যদি আপনার কাছে এনাফ সময় দেওয়ার মতো মেন্টালিটি থাকে, তাহলে আপনি জিতবেন। শেয়ার মার্কেটের প্র্যাকটিসই এটা হয়, আপনি একটু কুইক প্রফিট করার চেষ্টা করবেন, সেই ক্ষেত্রে আপনাকে একটু হাই রেটে কিনতে হবে, প্রপার স্টপ লস ম্যানেজ করে। আর না হইলে আপনাকে একদম বটমে কিনতে হবে, কিন্তু একটু বেশি সময় দিতে হবে। সো আপনি যদি একটু বেশি সময় দিতে পারেন, তাহলে আপনি এই যে 33-34 টাকার জায়গাটাকে আপনি আপনার এভারেজ পয়েন্ট হিসেবে ধরবেন। আর আমি হইলে যেটা করতাম, সেটা হচ্ছে এই লেভেলটা ব্রেকআউট হয়ে এইখানে রিটেস্ট করলে এই 39 টাকার আশেপাশে 37 টাকার নিচে স্টপ লস ধরে তখন আমি এভারেজটা করতাম, এবং আমার টার্গেট হইতো 50 থেকে 55 এর যে এরিয়াটা, 52 থেকে 55-6 এর এরিয়াটা, এটা। এই হচ্ছে সিপার্ল সম্পর্কে বর্তমান আলোচনা। এখন কেউ যদি বলেন সিপাল আমার 150 টাকায় কেনা, আমি কি করব? দেখেন, 150 টাকায় যে সিপাল আর কোনোদিনও যাবে না সেটা বলতে পারবো না, আবার যাবে যে তারও কিন্তু কোনো গ্যারান্টি নাই। এটা সময় সাপেক্ষ ব্যাপার। টেকনিক্যাল অ্যানালিসিস করে আসলে 2 বছর পরে কি হবে সেইটা ফোরকাস্ট করা যায় না, এটা বাস্তবতা। 2-3 বছরের ফোরকাস্ট করার প্রপার মেথড হচ্ছে ইন ডেপথ ফান্ডামেন্টাল অ্যানালিসিস করা। কোম্পানির পারফরমেন্স কেমন, গ্রোথ কেমন, ইপিএস এর গ্রোথের পাশাপাশি ডিভিডেন্ডের গ্রোথটা ঠিকঠাক আছে কিনা, ডিভিডেন্ড বাড়লে ডিমান্ড বাড়বে,
স্বাভাবিক একটা ব্যাপার। সো ওইভাবে ক্যালকুলেট করে আপনাকে 2-3 বছরের ফোরকাস্ট করতে হবে। বাট আমি যেহেতু 2-3 বছরের ফোরকাস্ট করি না, ম্যাক্সিমাম 2-3 মাসের একটা ফোরকাস্ট করার চেষ্টা করি। সো আমার ক্ষেত্রে টার্গেট রেঞ্জ এটাই আসতেছে। আমি এখন 100 টাকার উপরে নিয়ে আলাপ আলোচনা করতে পারবো না। সেই ক্ষেত্রে আপনি যদি আপনার বাই রেট এই রেঞ্জে নিয়ে আসতে পারেন তাহলে আপনি এভারেজ করতে পারেন। আর যদি আপনি দেখেন যে আপনার কাছে যে পরিমাণ টাকা আছে আপনি এভারেজ করার পরেও এই স্টকে আপনার বাই রেট থাকবে 70 টাকার উপরে, তাহলে আমি বলবো আপনি এভারেজ কইরেন না। যত সময় লাগে লাগুক, যখন এই স্টকটা এই 55-56 টাকার লেভেলটা ব্রেকআউট দিয়ে এখানে রিটেস্ট করতে আসবে তখন আপনি এই লেভেলে এভারেজ করেন। এই লেভেলে এভারেজ করলে আপনার জন্য 90 টাকার আশেপাশে একটা টার্গেট তখন অপেক্ষা করবে। তাহলে কি হবে, এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত যেতে মুভমেন্ট করতে যদি 3-4-5-6 মাস সময় লাগে, সেই 3-4-5-6 মাস সময়টা ক্যাশ ব্লক হওয়া থেকে আপনি বেঁচে গেলেন। ব্যাপারটা এরকম। এভারেজে মানে এই না যে সবচেয়ে কমে কিনতে পারলে আমি প্রপার এভারেজ করতে পারলাম। এমন একটা জায়গায় আপনি এভারেজ করলেন আপনার তো আগের থেকেই ক্যাশ ব্লক, নতুন ক্যাশটাও ব্লক হয়ে গেল। এটা যাতে না হয়। অনেক কথা বললাম, এই কথাগুলো বলার কারণ হচ্ছে পরবর্তী স্টকগুলোর বেলায় আমি কথা ছোট করে ফেলবো। বাট এভারেজ কোথায় করতে হয় এবং কেন খুব দ্রুত এভারেজ করতে হয় না, নতুন করে ক্যাশ ব্লক যাতে না হয় সেই ব্যাপারে সচেতন থাকতে হয়, সেটা বোঝানোর চেষ্টা করলাম। কারণ এইটা প্রত্যেকটা স্টক এভারেজ করার বেলায় আপনার কাজে লাগবে। সিপালের পরে যে স্টকটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফরচুন। আমি জানি এই স্টকটাতেও আমাদের মার্কেটে প্রচুর পরিমাণ বিনিয়োগকারী আটকে আছেন। খুব ক্লিয়ার ভাবে দেখিয়ে দিই, বেশি সময় আর নিব না। এটা হচ্ছে সুইং ওয়ান। সে একটা সুইং তৈরি করেছে এবং সুইং তৈরি করার পর সে এইখানে দেখেন এই সবুজ কালারের ক্যান্ডেলটা তার এই সুইংটাকে ব্রেক করে ওপরে গিয়ে ক্লোজিং করেছে। তার মানে এটা একটা হায়ার কনফার্মেশন দিয়েছে, যেটা আমাদেরকে বেসিক লেভেল থেকেই বুঝায় যে এইটা এখন ডাউন ট্রেন্ড সমাপ্ত করছে। এর বাইরে ব্যাকএন্ডে অনেক ক্যালকুলেশন আছে, ডাইভারজেন্সের ব্যাপার স্যাপার আছে, ভলিউম ড্রাইনেসের ব্যাপার স্যাপার আছে, অত ডেপথে যাচ্ছি না। বাট এই একটা বেসিক জিনিস দেখে আপনি একটা আইডিয়া নিতে পারেন যে এই স্টকটার কারেকশন কমপ্লিট হয়েছে। এই স্টকটা এবার আপনাদের যাদের প্রশ্ন যে এইটাকে কোথায় এভারেজ করা যায়, আমি আসলে কখনোই এই রকম লেভেলে এভারেজ করার কথা সাজেস্ট করি না। আমি ব্যক্তিগতভাবে এটা এভারেজ করি না। মানে আমি করি না দেখে এই টেকনিকটা ভুল, ব্যাপারটা এরকম না। মার্কেটে অনেকেই আছেন যাদের মূল থিওরি হচ্ছে কমতে থাকবে আর আমি এভারেজ করতে থাকবো, যত কমবে আমি তত এভারেজ করবো। বাট আমি এইটা দিয়ে ফ্রুটফুল রেজাল্ট পাই নাই। কেন পাই নাই? সিপাল যখন 350 টাকা থেকে 30 টাকায় নামে, আপনি কতবার কত লেভেলে কতবার কমার পরে আপনি এভারেজ করতে পারবেন? ইটস নট প্র্যাকটিক্যাল, এটা পসিবল না। সো একটা স্টক যখন পড়া শুরু করে, আমরা সবাই একটা স্টেটমেন্ট জানি, নেভার ট্রাই টু ক্যাচ এ ফলিং নাইফ। সো আমি ওই থিওরিটাই বিশ্বাস করি। কখনোই পড়ন্ত অবস্থায় একটা শেয়ারকে আমি এভারেজ করা শুরু করি না। নিচে গিয়ে মনে হচ্ছে আমার এটাই বটম, এটা বটম নাও হইতে পারে। সিপার্লের বা ফরচুনের বটম 50 টাকায় আমাদের অনেকেরই মনে হয়েছিল, আমারও মনে হয়েছিল। বাট আলটিমেটলি সেটা কিন্তু বটম হয় নাই, আরো নিচে আসছে। সো এই কারণে আপ ট্রেন্ডের কনফার্মেশন না পাওয়ার আগ পর্যন্ত কোন স্টক এভারেজ না করাই বেটার, এতে আপনার ফান্ড কম আটকাবে। এনিওয়ে, তো ফরচুনের ক্ষেত্রে যদি আমি আপনাকে বলি, যদি আপনি কমে এভারেজ করতে চান তাহলে আপনি অপেক্ষা করতে পারেন মানে একটু নিচের দিকে আসার জন্য। বাট আমি এখন যেটা দেখতে পাচ্ছি, এই মুহূর্তে আমি যেটা দেখতে পাচ্ছি, তাতে আমি মনে করি এই স্টকটার গন্তব্য এই 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 স্টকটা উঠে যাবে। এই স্টকটা আর খুব একটা নিচে আসবে না। এই স্টকটা বর্তমানে 17 টাকা 18 টাকা, এটাই তার বাই জোন। এখন আপনি কিনতে গেলে টেকনিক্যালি আপনি যখন ধাপে ধাপে কিনবেন, আপনি হয়তো বা এভারেজ বাই রেটটা 17 টাকায় নিয়ে আসতে পারেন। আবার এমনও হইতে পারে এই স্টকটা 18 টাকা থেকে উঠে যাইতে পারে। মূল কথা হচ্ছে এই যে সবুজ বক্সটা আমি ড্র করছি, এই সবুজ বক্স থেকেই এই স্টকটা উঠে যাওয়ার সম্ভাবনা আছে। এখন এই সবুজ বক্সের কাছে অলরেডি আসছে, এখান থেকে যে উঠা শুরু করছে, উঠলে কোনো দোষ নাই। বাট আমার যেটা ধারণা, আমি যেটা ধারণা করতেছি, এই স্টকটা এই প্যাটার্নটা করে এখান থেকে বের হয়ে যাবে। সো এই যে এরিয়াটা 17 থেকে 18 টাকার যে জোনটা, এইটা এই স্টকটাতে এভারেজ করা, পজিশন নেওয়া বা যেভাবে আপনি চিন্তা ভাবনা করেন সেটার জন্য একটা ভালো জায়গা হইতে পারে। এবার আপনি জিজ্ঞেস করবেন টার্গেট কত? টার্গেট তো আসলে ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে আপনার কেনা অনেক হাইতে। আপনি আসলে এভারেজ বাই রেটটা কততে নামিয়ে নিয়ে আসবেন, এটা আপনার মূল প্রশ্ন। আমি আপনাকে বলবো আপনি এই স্টকটার বাই রেট 27 টাকা থেকে নিয়ে শুরু করে 29 টাকার মধ্যবর্তী প্রাইজে নিয়ে আসার চেষ্টা করেন, যদি আপনার অনেক হাই রেটে কেনা থাকে। এখানে একটা গ্যাপ ডাউন আছে। আমরা যারা মোটামুটি অ্যানালিসিস বুঝি তারা আমরা জানি মার্কেটে গ্যাপ তৈরি হয় পরবর্তী, মানে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে গ্যাপ তৈরি হয় পরবর্তী আপ ট্রেন্ডের সময় গ্যাপটা ফিল আপ করার জন্য।
ঠিক তেমনি ভাবে উঠার সময় যদি গ্যাপ আপ করে উঠে যায়, পরবর্তী ডাউনের সময় আবার সেই গ্যাপটা ফিল আপ করে। সো টুডে অর টুমরো ফরচুন এই গ্যাপটা ফিল আপ করতে চলছে, মানে এতে কোনো সন্দেহ নাই। এবং আমি দেখতে পাচ্ছি যে এই 27 টাকা থেকে শুরু করে 29 টাকার যে জোনটা, এই জোনটাকে টার্গেটে রেখে অবশ্যই কয়েক মাস সময় লাগবে, আমি 7 দিনের টার্গেট বলতেছি না। আপনি যদি বলেন টার্গেটের লেয়ারগুলো কোথায়, প্রথম রেজিস্ট্যান্স পাবে এইটাই, গ্যাপ নিজেই একটা রেজিস্ট্যান্স, গ্যাপ নিজেই একটা রেজিস্ট্যান্স, এটা একটা রেজিস্ট্যান্স। তারপর গ্যাপ ফিল আপ করলে এখানে 23 টাকা 80 বা 24 টাকার কাছাকাছি এখানে একটা রেজিস্ট্যান্স। বাট এইগুলো রেজিস্ট্যান্সগুলো পার হবে, এই রেজিস্ট্যান্সগুলোতে গিয়ে ব্যাপারটা হচ্ছে এইভাবে যাবে, এভাবে রিয়াক্ট করবে, এইভাবে যাবে, এইভাবে রিয়াক্ট করবে, এইভাবে যাবে, ব্যাপারটা এরকম। বাট আমি আপনাকে একটা মেজর রেজিস্ট্যান্স দেখিয়েছি যেটা আমাদের টার্গেট হইতে পারে, যেই জোনটা আমাদের টার্গেট হইতে পারে। সো ফরচুনের যদি হাই রেটে আপনার কেনা থাকে, আপনি তাহলে 27-28 টাকার দিকে অ্যাভারেজ রেটটা যাতে কমে আসে সেই প্ল্যান করে এন্ট্রি বা অ্যাভারেজের প্ল্যান করতে পারেন। দেখেন, ফরচুন যে মার্কেটে বর্তমানে সেফেস্ট শেয়ার, আমি কিন্তু এই কথা বলতেছি না, আমি এটাকে প্রমোটও করতেছি না, সিপালকেও আমি প্রমোট করতেছি না। এর থেকে বেটার এবং এর থেকে ভালো সেফ অ্যান্ড সিকিউর শেয়ার গতকালকে কিন্তু আপনাদেরকে ওয়াচ লিস্ট আকারে দেখানো হয়েছে কিছু। সো এগুলো বলা হচ্ছে মূলত কারা আটকে আছেন, কারা বিপদগ্রস্ত হয়ে আছেন, বিভিন্ন লেভেলে আপনারা এখানে ধরা খেয়ে আছেন, তাদের জন্য, তারা যাতে এইগুলোতে পজিশন নিয়ে এক্সিট প্ল্যান করতে পারেন। আর গতকালকের ভিডিওতে আমি আপনাদেরকে একটা অ্যানাউন্সমেন্ট করেছি গত বছরের ধারাবাহিকতায়। আপনারা সারা বছর ব্যাপী অনেকেই টেকনিক্যাল কোর্সে জয়েন করার ক্ষেত্রে একটা কমেন্ট করেন যে প্রাইসটা একটু বেশি হয়ে যায় ভাই, একটু কনসিডার করেন, একটু ডিসকাউন্ট দেন। সো আমি সাধারণত ডিসকাউন্টটা দেওয়ার চেষ্টা করি রমজান মাসে। আর সবাইকে রমজান মাসের শুভেচ্ছা। আজকে বাংলাদেশের আকাশে রমজানের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গিয়েছে এবং আগামী কালকে থেকে আমাদের প্রথম রমজান শুরু হচ্ছে। তো এই রমজান মাসকে উসিলা করে রমজানের প্রথম মানে আজকে থেকেই শুরু করে আগামী 10 রমজান পর্যন্ত আমাদের টেকনিক্যাল অ্যানালিসিসের যে ট্রেনিংটা আছে, এই ট্রেনিংটাতে 20% ডিসকাউন্ট অফার করা হয়েছে। গত বছর রমজান মাসেও সেম করা হয়েছিল। রেগুলার ট্রেনিং এর প্রাইস 10,000 টাকা। আবারও বলছি, রেগুলার ট্রেনিং এর সারা বছর যে প্রাইসটা থাকে সেটা হচ্ছে ফিক্সড 10,000 টাকা এবং বর্তমানে আগামী 10 দিনের জন্য এই ট্রেনিংটার প্রাইস হচ্ছে 8,000 টাকা। এই ট্রেনিংটা করলে আপনাকে ফিজিক্যালি কোথাও যেতে হবে না, আপনাকে কোনো টাইম শিডিউল ধরে লাইভ ক্লাসের জন্য ওয়েট করতে হবে না। আপনি 33+33টার মতো রেকর্ডেড রেডি করা টেকনিক্যাল ক্লাসের অ্যাক্সেস পেয়ে যাবেন এবং এই ক্লাসগুলো করতে গেলে আপনার যখনই যে ধরনের সমস্যা তৈরি হবে, কোনো কনফিউশন, কোনো প্রশ্ন রেইজ হবে, সেই জন্য আপনি একটা লাইফ টাইম সাপোর্ট গ্রুপের অ্যাক্সেস পেয়ে যাবেন। একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে যেখানে প্রায় 450 মানুষ আছে, প্রতিনিয়তই এখানে প্রশ্নোত্তর হয়। সো আপনি ক্লাস কমপ্লিট করার পর যেই কোনো ধরনের প্রশ্ন যদি আপনার হয়, কোনো কিছু যদি আপনি না বুঝতে পারেন, তাহলে সেই গ্রুপে আপনি প্রশ্ন করে আমার কাছ থেকে উত্তর পাবেন এবং আমি সেইখানে আপনাকে ম্যাক্সিমাম টাইম, মানে মোটামুটি ম্যাক্সিমাম টাইমে ওখানে লাইভ থাকি, ওখানে আমি আপনাকে এই প্রশ্নগুলোর এন্টারটেইন করার চেষ্টা করব। এই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। যদি কেউ ট্রেনিংয়ে অংশগ্রহণ করতে চান আজকে কিংবা আগামী 10 দিনের মধ্যে, এই নাম্বারটাতে মেসেজ করতে পারেন এবং এই 10 দিনের পর থেকে পরবর্তীতেও আপনি করতে পারেন। বাট সারা বছর ব্যাপী ট্রেনিংটার প্রাইস ফিক্স থাকবে, এই ডিসকাউন্টটা তখন আর থাকবে না। এই জাস্ট আমি আপনাদেরকে জাস্ট নোটিফাই করে দিলাম। 3 নম্বরে যে স্টকটা নিয়ে কথা বলবো, যেটাতে রিসেন্ট দিনগুলোতে মানুষ আটকা পড়েছে, সেই স্টকটা হচ্ছে ইসলামী ব্যাংক। যেহেতু স্বাভাবিকভাবে মানে রিসেন্ট দিনে যেগুলো আপ ট্রেন্ড তৈরি করছে সেইগুলোতেই তো মানুষ রিসেন্টলি আটকাইছে, তাই না? সো এইখান থেকে এই স্টকটাতে বিভিন্ন লেয়ারে, মানে যখন ডাউন ট্রেন্ড শুরু হয়, আমরা আসলে যেহেতু একটা স্টক টানা উপরের দিকে উঠতেছে, পরবর্তীতে যখন নিচের দিকে নামতে গিয়ে একটা সবুজ ক্যান্ডেল তৈরি হয়, তখনই আমাদের মনে হয় যে আমরা এক্সপেক্টেড কারেকশন রেঞ্জে পেয়ে গেছি, এখনই আমাদের এটাতে এন্ট্রি করা উচিত। সো অনেক সময় ডাউন ট্রেন্ডটা আমরা ট্র্যাক করতে পারি না, আমরা ওইখানে এন্ট্রি করে ফেলি। এই ভুল যে শুধুমাত্র আপনার হয় ব্যাপারটা এরকম না, এই ভুল প্রত্যেকটা অ্যানালিস্টেরও হয়, এই ভুল প্রত্যেক ক্ষেত্রে আমারও হয়, সবারই হয়। বাট আমরা এই ভুলটা থেকে বেরিয়ে আসি স্টপ লসের মাধ্যমে। যখন আমাদের এই ধরনের ভুল মাঝে মধ্যে হয়, আমরা এই স্টপ লস দিয়ে 5-7% মধ্যে সেখান থেকে বেরিয়ে এসে অন্য ট্রেডের মাধ্যমে সেটা রিকভার করে ফেলি। বাট যারা টেকনিক্যাল অ্যানালিসিস বুঝি না বা আমরা যারা স্টপ লস ফলো করি না, আমরা যে ভুলটা করি, আমরা স্টপ লস না দেওয়ার কারণে আমাদের লস হয়ে যায় 30%, 40%, 50%। মূল কথা হচ্ছে ইসলামী ব্যাংক এই লেভেলটাতে এসে 42 টাকা 80 পয়সায় তার কারেকশন কমপ্লিট করেছে। আপনি যদি ইন ডেপথে এটাকে অ্যানালিসিস করেন, আপনি ডাইভারজেন্সও দেখতে পাবেন, আপনি এমএসিডিতেও দেখতে পাবেন, আপনি বিভিন্নভাবে দেখতে পাবেন। আমি অত ডেপথে যাচ্ছি না, মূল বিষয় হচ্ছে এইখানে সে কারেকশন কমপ্লিট করেছে। তাহলে আমার মূল কথা কি? আমার মূল কথা হচ্ছে কারেকশন কমপ্লিট করলেই আমি কখনো এন্ট্রি খুঁজি না।
কারেকশন কমপ্লিট করলে কখনো এন্ট্রি খুঁজি না, কারণ এখান থেকে নিচে আসলে আমি কাউকে বলতে পারবো না ভাই এটা কেন নিচে আসলো, আর তো নিচে আসার কথা ছিল না, তাহলে কেন নিচে আসলো? আসতেই পারে যে কোনো ফান্ডামেন্টাল নিউজের কারণে, মার্কেটে কোনো বাজে ক্রাইসিস তৈরি হইলে, ভলিউম কমে গেলে, মার্কেটে কোনো ক্র্যাশ তৈরি হইলে, ইসলামী ব্যাংক নিয়ে যদি দুইটা নেগেটিভ নিউজ বাজারে চলে আসে, এরকম যে কোনো কিছুর কারণে নিচে আসতে পারে। সো কারেকশন কমপ্লিট হইছে মনে হইলেও অপেক্ষা করতে হয় কনফার্মেশনের জন্য। সেই কনফার্মেশনটা হচ্ছে এই সবুজ কালারের ক্যান্ডেলটা। এই সবুজ কালারের ক্যান্ডেলটা আমাদেরকে কনফার্মেশন দিয়েছে যে হ্যাঁ কারেকশন কমপ্লিট করেছে, অ্যাকুমুলেশন জোনটাকে সে মানে কিছুদিন অ্যাকুমুলেট হয়ে এখানে একটা কনফার্মেশন সিগন্যাল দিয়েছে যে হ্যাঁ এখন আমি আস্তে আস্তে আবার উপরে ওঠার একটা চেষ্টা করতে পারি। এই তার মানে ব্যাংক সেক্টর কিন্তু মার্কেটের ভলিউমের উপর নির্ভর করবে কত দ্রুত বাড়বে। সাধারণত ব্যাংক সেক্টর একটু স্লোই বাড়ে, আমি আপনাকে বলতেছি না 7 দিনের মধ্যে এটা টার্গেট রিচ করবে, ব্যাপারটা এরকম না। বাট যেই লেভেলে আটকে আছেন না কেন, বর্তমানে এই স্টকটা বাই রেঞ্জে আছে। সিম্পল, 42 টাকা থেকে নিয়ে 44 টাকার এই জায়গাটা এই স্টকটার জন্য বাই রেঞ্জ, এই স্টকটার জন্য বাই রেঞ্জ। এখন আপনি নতুন এন্ট্রি খুঁজেন, এভারেজ করেন, উপরে কেনা থাকুক, যেভাবে আপনি প্ল্যান করতে চান, ইটস আপ টু ইউ। বাট এই জোনটা হচ্ছে এই স্টকটার জন্য বাই রেঞ্জ। এটার স্টপ লস পয়েন্ট হবে 42 টাকা 80 পয়সা, অর্থাৎ এই যে বটমটা তৈরি করছে এই বটমটাই হচ্ছে স্টপ লস। সো আপনি এই স্টকটাতে এখন যদি কেউ এন্ট্রি প্ল্যান করেন বা নাও করেন সেটা আপনার উপর, এখানে 2 টাকার মতো আপনার একটা ঝুঁকি থাকবে। সো টেকনিক্যাল রুল আসলে এইটাই, যখন আপনি একটা ট্রেড প্ল্যান করবেন 1-2 টাকা ঝুঁকি আপনার থাকবেই। ব্যাপারটা এরকম না যে আপনি কেনার পরে আর কোনোভাবেই কোনো লজিকেই এটা নিচে নামতে পারে না, ব্যাপারটা এরকম না। সো সবসময় ক্যালকুলেটিভ রিস্ক নেওয়ার চেষ্টা করতে হয়। সো এইখানে আপনার 2 টাকার কাছাকাছি একটা রিস্ক জোন থাকে। টার্গেট কত? টার্গেট হচ্ছে ফার্স্ট টার্গেটটা আসে 53 টাকার আশেপাশে এবং সেকেন্ড টার্গেটটা আসে 60 টাকার আশেপাশে। আমরা এইটা কিভাবে, এটাও জিজ্ঞেস করতে পারেন। আমি বেসিকটা দেখাই, এটার ব্যাকগ্রাউন্ডে আর অনেক কিছু আছে। বেসিকটা হচ্ছে আপনি ফিবোনাচি রিট্রেসমেন্ট টুল দিয়ে মেজারমেন্ট করবেন। মেজারমেন্ট করলে 38%-এ দেখেন 53 টাকা 60 পয়সা আসে। 38% লেভেলে আপনার হবে ফার্স্ট টার্গেট, 53 টাকা 60 পয়সার মতো আসে, আমি এটাকে রাউন্ড ফিগারে 53 টাকা ধরছি। আর সেকেন্ড টার্গেটটা হবে যেটা মেজর রেজিস্ট্যান্স হিসেবে ক্যালকুলেট হয়, সেটা হচ্ছে 618 লেভেল। এই লেভেলটা হচ্ছে 60 টাকা 40 পয়সায় আছে। সো আমি রাউন্ড ফিগারে এখানে 60 টাকা ধরছি। সো এটা হচ্ছে মূল একটা বেসিক থিওরি। এইটা দিয়েই শুধুমাত্র যে আপনি টার্গেট ফিক্স করবেন, ব্যাপারটা এরকম না। টার্গেট কখনোই ফিক্স থাকে না, আপনাকে অবশ্যই প্রাইস অ্যাকশন ফলো করতে হবে। তবে ব্যাপারটা হচ্ছে কোন লেভেলে গেলে প্রাইস অ্যাকশনকে আপনি ফলো করবেন। এইখানে তো এইখান থেকে এই পর্যন্ত যাওয়ার মাঝখানে তো 10 রকম প্রাইস অ্যাকশন হবে, কোনোদিন বাড়বে, কোনোদিন কমবে, কোনোদিন অপরিবর্তিত থাকবে। তো প্রত্যেক দিনই কি আপনি বাই সেল করবেন? সেটা তো আর প্র্যাকটিক্যালি পসিবল না। একটা নির্দিষ্ট টার্গেট জোন থাকে, রেজিস্ট্যান্স জোন থাকে, যেই জোনে গিয়ে সেল সিগন্যাল আসলে আমরা কনসার্ন হই যে এখন আসলে সেল করব কিনা। সো সেই জোনটা হলো এই জায়গাটা, এই জায়গাটা হচ্ছে 53 টাকার আশেপাশে। এই জায়গাটাতে গেলে প্রাইস অ্যাকশনে সেল সিগন্যাল আসলে আমরা ফার্স্ট টার্গেট হিসেবে এটাকে কনসিডার করব। যদি এই লেভেল ব্রেকআউট করে যায়, আপনি যদি একটু লম্বা সময় হোল্ড করার প্ল্যান করেন, তাহলে এই যে 60 টাকার আশেপাশের লেভেলে আমরা সেকেন্ড টার্গেট হিসেবে এটাকে প্ল্যান করতে পারি। আশা করছি এই 3টা স্টকে আপনি যেই লেভেলে আটকা থাকেন, আপনি যেভাবেই চিন্তা করেন না কেন, কি করা উচিত, কখন করা উচিত, কতটুকু আপনার রিস্ক থাকতেছে, আপনি একটা ওভারঅল আইডিয়া পেয়ে গিয়েছেন। আর যদি কেউ টেকনিক্যাল অ্যানালিসিস ট্রেনিং গ্রহণ করতে চান, এই অ্যানালিসিসগুলো নিজে নিজে শিখতে চান, তাহলে এই নাম্বারটাতে মেসেজ করতে পারেন। আর আমাদের সঙ্গে যদি লাইভ ট্রেডে পার্টিসিপেট করতে চান, তাহলেও আপনি এই নাম্বারটাতে মেসেজ করতে পারেন। আগামীকাল থেকে আমাদের মার্চ গ্রুপটা স্টার্ট হচ্ছে। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।